পেহেলগাঁওয়ের ঘটনা, বৈশারণ ভ্যালিতে যে ভয়ঙ্কর ঘটনা হয়ে গিয়েছিল, যাতে 26 জনের মৃত্যু হয়েছিল, তারপর 15টা দিন কেটে গেছে, আর সেই 15টা দিনের পর বড় প্রত্যাঘাত। গতকাল ঠিক মাঝরাত 1:40 থেকে শুরু হয় স্ট্রাইক, পর স্ট্রাইক, ঠিক 2:20 পর্যন্ত চলে এই স্ট্রাইক, অর্থাৎ অপারেশন সিঁদুর। আরো বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনা, কারণ এই প্রত্যাঘাতের পর আবারও যদি পাক সেনাদের তরফ থেকে কিছু জবাব আসে, তার জন্য প্রস্তুতি। জাগুয়ার MiG-29 কে সামনে রেখে নকশা সাজাচ্ছে ভারত। জাগুয়ার মিগের পিছনে থাকবে রাফাল, সুখোই, অপারেশনে সবার পিছনে থাকবে তেজস যুদ্ধ বিমান। পাকিস্তানকে শিক্ষা দিতে আরো বড় স্ট্রাইকের প্রস্তুতি। আমাদের সঙ্গে রয়েছে সিজারের সাথে কথা বলবো। সিজার, আরো বড় স্ট্রাইকের প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি সারা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করছিলাম। দেখো, আজকে যে ভোর রাতে স্ট্রাইক হয়েছে, সেই স্ট্রাইক ভারত, যেটা তোমাকে এর আগেও বলছিলাম, পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে বার্তাটা স্পষ্ট, তারা কোনো পাকিস্তানের সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি, বেসামরিক কোনো জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু হামলা চালায়নি, বা পাকিস্তানের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টে হামলা চালায়নি। তাদের মূল লক্ষ্য ছিল জঙ্গি এস্টাবলিশমেন্ট, সেগুলোতেই প্রিসাইজ অ্যাটাক হয়েছে। কিন্তু ভারত জানে যে এরপরেই পাকিস্তানের পক্ষ থেকে একটা মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা হবে, এবং সেই কারণেই যাতে কোনো ধরনের ভারতের মাটিতে, ভারতের সিভিলিয়ান পপুলেশন, ভারতের জনবসতি, কোথাও যাতে বেসামরিক মানুষের যাতে ক্ষতি না হয়, তার জন্য ভারতের আকাশ সীমা সুরক্ষিত রাখবার জন্য ভারতীয় বিমানবহরের যে ত্রিস্তরীয় নিরাপত্তা, সেই ত্রিস্তরীয় নিরাপত্তা কিন্তু তৈরি করা রয়েছে। তার মধ্যে একদিকে রয়েছে সামনের সারিতে রয়েছে সুখোই বিরাজের মতো, তার পেছনে আছে রাফাল, এবং তার পেছনে রয়েছে তেজসের মতো যে বিমানবহর। অর্থাৎ কোনোভাবে পাকিস্তানের দিক থেকে কোনোভাবে যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কোনো ধরনের হামলার চেষ্টা হয়, ভারতীয় আকাশ সীমায় যাতে পাকিস্তানের কোনো ধরনের হামলা ব্যর্থ করা যায়, তার জন্য সামগ্রিকভাবে প্রস্তুত রয়েছে ভারতীয় বিমানবহর, ভারতীয় বিমান বাহিনী। এবং সেই ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা একদিকে যেমন পাকিস্তানের কোনো মিস অ্যাডভেঞ্চার রক্ষার জন্য তৈরি, অন্যদিকে প্রয়োজনে আবার পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানকে আবার জবাব দেওয়ার জন্য তৈরি। সিজার, তোমার কথা প্রসঙ্গে কর্নেল চৌধুরীর কাছে একটু যাব। কর্নেল চৌধুরী, দেখুন, আমি দেখছিলাম আমাদের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তার মধ্যে S-400 রয়েছে, যেটা রাশিয়ার কাছ থেকে নেওয়া। আকাশ এনজি DRDO তৈরি করেছে। বারাক 8 ইন্ডিয়া ইসরায়েল যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। প্রজেক্ট কুশা DRDO তৈরি করেছে, পৃথিবী DRDO তৈরি করেছে। অন্যদিকে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা HQ-9BE, FD-2000, আর সবকটাই চীনের কাছ থেকে নিয়েছে। মানে এটা বোধহয় পরিষ্কার হয়ে গেল চায়না প্রোডাক্ট খুব একটা টেকসই হয় না। একদম শুভজিৎ ঠিক বলেছেন। আমরা এই যে হেডকোয়ার্টার অ্যাভাক সিস্টেম যেটা বললেন, পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, এই রাত্রির আমাদের আজ ভোর রাত্রি 1:45-এ এই বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হলো, সেটা কিন্তু তাদের রাডার ধরতে পারেনি। এটা একদম আমরা আজকে জানি, এবং চীনের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স, কত যে অ্যাডভান্স আজকে সেটা বিশ্ব দেখতে পেরেছে। এবং ইতিমধ্যে আমরা জানি, হয়তো এই পোক্তা খবরটা আসেনি, ওদের একটা JF-17, ওটাও চীনের টেকনোলজির একটা এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, যেটা পাকিস্তান ইউজ করে, সেটাও আপাতত আমরা যা জানতে পেরেছি, যদিও এটা এখন সঠিক খবর না, সেটাকেও মেরে ভেঙে ফেলা হয়েছে। এবং আপনাদের সবাইকে জানাই, যারা আপনারা দেখছেন, যদি কোনো অ্যাডভেঞ্চার, মিস অ্যাডভেঞ্চার যাই বলুন, যদি কোনো ভারতীয় স্ট্র্যাটেজিক অ্যাসেট অথবা ট্যাকটিক্যাল ওয়ার জোনের মধ্যে যদি আমাদের সামরিক বাহিনী কিছুতে পাকিস্তান যদি অ্যাটাক করে, অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করে, অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার এই দুঃস্বপ্ন দেখে, ভারত কিন্তু তৈরি। আমরা নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, আমরা কি এই 13 দিন 16 দিনের জন্য এই পেহেলগাঁওর মতন 16 দিনের মধ্যে যে ভারতীয় সামরিক বাহিনী তৈরি, এই নয়। আমরা ভালো ছেলে 365 দিন পড়াশোনা করি। সো আমরা ছাত্র হিসেবে, সামরিক বাহিনীর ছাত্র হিসেবে আমরা ওয়েল প্রিপেয়ার্ড। আমরা 12 মাস 30 দিন এক্সারসাইজ করি, এবং পাকিস্তান যে কোনো অ্যাডভেঞ্চার অথবা মিস অ্যাডভেঞ্চার করুক, আমাদের মনে হয় এত দুঃসাহস যেন না দেখায়, যাতে রাউলপিন্ডি, ওদের গ্রুপ হেডকোয়ার্টার, অথবা ইসলামাবাদে ভারতীয় তিরঙ্গা যেন না উঠে যায়।
সেইটার দিকে যেন ওরা নজর রাখুক। আর আপনার যারা দর্শক দেখছে, আমি প্রত্যেকে আশ্বাস দিতে চাই এবং 140 কোটি ভারতবাসীকে, যে ভারতীয় সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের যে সুপিরিয়রিটি আছে, এয়ার সুপিরিয়রিটি এবং নেভাল সুপিরিয়রিটি এবং স্থলে ইন্ডিয়ান আর্মি, রেস্ট অ্যাসিওর্ড নোবডি ক্যান টাচ আস। কর্নেল চৌধুরী, আর একটা বিষয়, এই যে যেরকম ভাবে আমরা এখন বলছিলাম না যে জাগুয়ার, মিগের পিছনে রাফাল, সুখোই এবং তারপর তেজস, এই যে স্ট্র্যাটেজিটা, এই কৌশলটা কি? আপনি দেখেছেন যে এই ডিপ পেনিট্রেশন স্ট্রাইক যেটা সকালে হলো, প্রায় যে স্ক্যাল্প, যে সিজার বললো স্ক্যাল্প এবং হ্যামার ইউজ করেছি। হ্যামার যে মিসাইলটা হচ্ছে হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, এটার নাম হচ্ছে হ্যামার। সো হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ আর স্ক্যাল্প। কর্নেল চৌধুরী, আমাকে মাফ করবেন, একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানাই, অমিত শাহ তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন ভারতীয় সেনাদের নিয়ে গর্বিত। অমিত শাহ পোস্ট করলেন অমিত শাহ, তিনি লিখেছেন, পেহেলগাঁওয়ে আমাদের নিরীহ ভাইদের নির্দয়ভাবে খুনের বদলায় এই অপারেশন সিঁদুর। ভারত এবং ভারতীয়দের উপর যে কোনো হামলার প্রত্যুত্তর দেবে মোদী সরকার। সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত, পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, জয় হিন্দ জয় ইন্ডিয়া, অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে থামিয়েছিলাম প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো আমাদের কাছে এই কমপ্লিট এয়ার সুপিরিয়রিটি যেটা আপনি বললেন, রাফাল থেকে নিয়ে Su-30, MiG-29 এবং মিরাজ লেজার গাইডেড বম্বস, স্ক্যাল্প যেটা আমরা দেখলাম, প্রায় 250 কিলোমিটার প্রিসিশন, ফায়ার অ্যান্ড ফরগেট, 250 কিলোমিটার ঢুকে যে গ্রিড রেফারেন্স দেব, সেই জায়গাটা, সেই বাড়িটা গিয়ে ভেঙে গুঁড়িয়ে মিশিয়ে দেবে। সেইভাবে আমরা দেখলাম 1:45-এর পর যে ঘটনাগুলো ঘটলো, স্ক্যাল্প অথবা হ্যামার মিসাইল অথবা ড্রোনের মাধ্যমে যে অ্যামিনেশনগুলো ইউজ করেছি, প্রিসিশন অ্যামিনেশন, সেগুলো কিন্তু ইতিমধ্যে লাইন অফ কন্ট্রোল। আবার বলছি যে পাকিস্তানের মধ্যে শুধু লাইন অফ পাক অধিকৃত কাশ্মীর না, সেটা হয়তো কাশ্মীরের সঙ্গে আমাদের যুক্ত হয়ে যাবে। আমি এখনো পাক অধিকৃত কাশ্মীর বলছি, যেহেতু লাইন অফ কন্ট্রোলটা আমরা রেসপেক্ট করি। কিন্তু পাকিস্তানের মধ্যে ঢুকে 100 কিলোমিটার ঢুকে ভারতীয় বায়ুসেনা অ্যাটাক করে এই টেরার ক্যাম্পগুলো গুঁড়িয়ে দিয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় খবর। কিন্তু যদি পাকিস্তান এসকালেট করতে চায়, এই একটা এসকালেশন ল্যাডার হয়, এসকালেশনের মই আমরা এখনো ক্যালিব্রেটেড অ্যাটাক করছি শুধু টেরার ক্যাম্পগুলো। যদি এসকালেট করতে চায়, ইন্ডিয়া ইজ রেডি টু এসকালেট, আপনারা করুন, কিন্তু আপনাদের যতটা চাদর অতটাই বিছিয়ে আপনারা করতে পারেন। যদি অ্যাডভেঞ্চার ও মিসঅ্যাডভেঞ্চার করতে যান, ভারতীয় সামরিক বাহিনী, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স এবং নেভাল ইজ রেডি টু ক্রস ওভার টু পাকিস্তান। কর্নেল চৌধুরী, কিছুদিন আগে আমরা একটা খবর করেছিলাম, একটা ছবিও ভাইরাল হয়েছিল, যে পিওকে থেকে জঙ্গিদেরকে নিয়ে গিয়ে আসবো, তবে এই মুহূর্তে একটা ছবি আমরা দেখাচ্ছি, নিহত লস্কর জঙ্গি মুদাসির। আজকের এই হামলায় হাফিজ আব্দুল মালিক, লস্কর কমান্ডার, তার মৃত্যু হয়েছে। মুদাসির লস্কর জঙ্গি, তার মৃত্যু হয়েছে। একের পর এক খবর আসতে শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, 100 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, সংখ্যাটা আরো বাড়তে পারে। কর্নেল চৌধুরী, যে কথা বলছিলাম, এই প্রসঙ্গক্রমে প্রসেনজিতের কাছেও যাব। কিছুদিন আগে আমরা খবর করেছিলাম, একটা ছবিও ভাইরাল হয়েছিল, যে পিওকের যে জঙ্গি লঞ্চ প্যাড ছিল, সেখান থেকে জঙ্গিদেরকে আস্তে আস্তে জনবসতিপূর্ণ এলাকায় পাকিস্তান নিয়ে গিয়ে রাখছিল। সেখানে আইএসআই ট্রেনিং দিচ্ছিল, সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে আইএসআই বন্দুক ধরিয়ে দিচ্ছিল। তখনই আমরা অনুমান করেছিলাম, হয়তো ভারত যদি আক্রমণ করে তাহলে আমজনতাকে পরিবেষ্টিত করে রাখতে পারে আইএসআই। এতটাই নির্লজ্জ পাকিস্তান, এতটাই নির্লজ্জ আইএসআই, যাতে হিউম্যান শিল্ড গঠন করতে পারে। আর এইবার তাদের নির্লজ্জতার আরো একটা পরিচয় তারা দিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই। আমাদের সেনাদের সঙ্গে না পেরে গ্রাম লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা। ডিটেল নেব প্রসেনজিৎ। একদম দেখো, রাত থেকে এই ঘটনাগুলো ঘটছে, পাকিস্তান ভারতের সঙ্গে পেরে উঠছে না, যে কারণে ছলে বলে কৌশলে কাপুরুষোচিত আক্রমণ করছে, যে কারণে সকাল থেকে দেখা যাচ্ছে কাশ্মীর সীমান্তের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, সিজফায়ারকে ভঙ্গ করা হচ্ছে, যার জেরে আমাদের ভারতের গ্রামগুলোতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে।
পাল্টা রিটালিয়েট করছে ভারতীয় সেনা, এবং যার জেরে কিন্তু পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এই মুহূর্তে প্রাথমিক খবর। তাতে পাকিস্তানের একাধিক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। পাকিস্তানের যে সেনা ছাউনিগুলো সীমান্তের ওপারে আছে সেগুলোও কার্যত দুর্মুষ করে দিচ্ছে ভারতীয় সেনা। কিন্তু পাকিস্তান দফায় দফায় বারংবার নির্বিচারে বিভিন্ন সীমান্তে গ্রাম লক্ষ্য করে গুলি চালাচ্ছে যেখানে সাধারণ মানুষ বসবাস করেন, যে কারণেই কিন্তু দ্রুত সিদ্ধান্ত হয়েছে এই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে দ্রুত ইভাকুয়েট করানো হবে। এবং এই এলাকাগুলোতে একাধিক বাংকার রয়েছে, যে বাংকারগুলোতে গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে। কিন্তু এই যে ঘটনা, এর কড়া নিন্দা করছে ভারত। পাকিস্তান ভারতীয় সৈন্যের সঙ্গে না পেরে উঠে, ভারতীয় ফোর্সের সঙ্গে শক্তিতে না পেরে উঠে যুদ্ধের বদলে এভাবে সীমান্তে গ্রাম লক্ষ্য করে গুলি চালাচ্ছে বলে খবর মিলছে বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলো থেকে। শুভজিৎ, সঙ্গে থাকো প্রসেনজিৎ। একই সঙ্গে শুভজিৎ, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দো বাংলাদেশ বর্ডার, অর্থাৎ যে এলাকা নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি, কারণ অনেকটা অংশ অরক্ষিত, সেই জায়গাগুলোর ছবিও আপনাদেরকে আমরা দেখাবো। তবে তার আগে আরো একটা ছবি দেখাবো আপনাদের। নির্লজ্জ পাকিস্তানের যে কাপুরুষের মতো হামলা, সেই আরো একটা ছবি দেখাবো। ভারতীয় সেনার সঙ্গে না পেরে এই গ্রামগুলোকে লক্ষ্য করে গুলি করছে পাকিস্তান। গুলিতে 7 নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। দেখুন গ্রামের সেই ছবি, নিরীহ গ্রামবাসীদের মেরেছে হচ্ছে পাক সেনা। ভারতীয় সেনার প্রত্যাঘাতে গুড়িয়ে গেছে পাক সেনার ছাউনি এবং তারা হামলা চালাচ্ছে এই গ্রামগুলোতে। বাড়ির মধ্যে দেখুন গুলির দাগ, ঝাঁঝরা হয়ে গিয়েছে একেবারে। সেই দেওয়ালের ছবি দেখাচ্ছি আপনাদের। दुनिया के वो सारे देश जो आतंकवाद के खिलाफ हैं, उनको सबको आज भारत का साथ देना चाहिए। वो चाहे अमेरिका हो, ब्रिटेन हो या यूनाइटेड नेशन हो, उनको सबको आज भारत का साथ देना चाहिए, क्योंकि हमारे निर्दोष लोग मारे गए, 26 लोगों की जान गई। और ऐसे वक्त में जो लोग आतंकवाद के खिलाफ होने का दावा करते हैं पूरी दुनिया में, उन सबको भारत का साथ देना चाहिए। ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর, পর এয়ার স্ট্রাইক, গ্রাউন্ড স্ট্রাইক, আর এরপরেই সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে মূলত মালদা, মুর্শিদাবাদ, এই যে জেলাগুলো, সেই জেলাগুলোতে অরক্ষিত এলাকা অনেকটা রয়েছে এবং এই জায়গাগুলোতে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা রয়েছে। ছবিটা কি, আমি সরাসরি চলে যাব মালদায়। সুব্রতোষ সেখানে রয়েছেন, সুব্রতোষের সাথে কথা বলবো। সুব্রতোষ। হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমি রয়েছি রামপুর গ্রাম, ভারত বাংলাদেশ সীমান্তে মুচিয়া বর্ডার, এবং ভারত বাংলাদেশ সীমান্তের এই রামপুর গ্রামে তুমি দেখতে পাচ্ছ এই যে জঙ্গলের পাশে রয়েছে যে কাঁটাতারের বেড়া তোমাকে দেখাচ্ছি, এই কাঁটাতারের বেড়া আছে। কিন্তু এর থেকে আরেকটু যদি এগোনো যায় তাহলে রয়েছে সামনে এই যে কালভার্ট থেকে আরেকটু এগিয়ে গেলেই সেখানে রয়েছে নদী, মহানন্দা নদী, এবং তারপরে রয়েছে কিন্তু সেখানে কোনো ফেন্সিং নেই, যেহেতু নদী রয়েছে এবং নদী খুব টপকে আসা খুব সহজ। এবং তার পাশাপাশি তোমাকে বলি, তার পাশে কিন্তু এই যে আমবাগানের পাশে ঘন জঙ্গল, ঝোপঝাড় এবং রীতিমতো জঙ্গল। এর আগেও আমরা দেখিয়েছিলাম যে এই ধরনের রাস্তাগুলো কিন্তু জঙ্গিদের অনুপ্রবেশের একেবারে মানে ভীষণ রকমভাবে তারা ব্যবহার করে থাকে এই ধরনের রাস্তাগুলোই, কারণ নদী খুব সহজে পেরিয়ে আসা যায় এবং তারপরে সেই জঙ্গল পেরিয়ে তারা ঢুকে পড়ে। এর আগে এরকম একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে কালকের এই এয়ার স্ট্রাইকের পরে, এবং তারপরে যখন যেহেতু বিভিন্ন জায়গায় পাকিস্তানের যে হামলা চলছে এবং সমস্ত কিছু মিলিয়ে রাত জাগছে এখানকার গ্রামের মানুষ। এই প্রত্যন্ত গ্রাম, এই রামপুরাই গ্রাম, রামপাড়ার এই গ্রামের মানুষ কিন্তু রাত জাগছে। দেখো তোমাকে দেখাচ্ছি, হাতে অস্ত্র নিয়ে কালকে সারা রাত তারা জেগেছে, কারণ এই কাঁটাতারের ওপারে তাদের জমি রয়েছে, তাদের বিভিন্ন সবজি চাষ হয় সেগুলো রয়েছে, তারা নদীর ধারে চর এলাকায় তাদের কিছু কাজ থাকে যেগুলো তাদের কাছে তারা সেখানে যেতেই হয়।
ফলে এই যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারে, জঙ্গি হানা হতে পারে, এবং যেটা তার বিভিন্ন সময় সুখদেবপুর আমরা দেখিয়েছি, সুখদেবপুর সহ বিভিন্ন জায়গায় এই ধরনের হামলার ঘটনা বারবার মালদাতে হয়েছে। মালদাকে যেহেতু করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে, মালদাকে টার্গেট করা হয়েছে। কি বলছেন আপনারা? এখানে আপনারা রাত জাগছেন, কাল সারা রাত থেকে জেগে আছেন? কালকে রাত 1টার পর থেকে যে ভারতের আমাদের যেটা দেশের পরিস্থিতি, সে থেকে আমরা অনেকটা সচেতন আছি যে কোনোভাবে কোনো রকম ভাবে শুভতোষ, বেশ কথা হবে, আবারও সঙ্গে থাকো তুমি। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সিডিএস অনিল চৌহানের বৈঠক, হামলার বিস্তারিত বিবরণ রাজনাথ সিংকে জানিয়েছেন সিডিএস। একটু পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিং, অর্থাৎ বৈঠকের পর বৈঠক হয়েই চলেছে। তাহলে কি আরো কঠোর কোনো সিদ্ধান্ত নিতে চলেছে সেনা? কোনো গ্রিন সিগন্যাল কি পাবে ভারতীয় সেনা? নিঃসন্দেহে বড় খবর হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সিডিএস অনিল চৌহানের বৈঠক, হামলার বিস্তারিত বিবরণ রাজনাথ সিংকে জানিয়েছেন সিডিএস। একটু পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিং। কার্যত হার শিকার পাকিস্তানের। ভারত হামলা বন্ধ করলে পদক্ষেপ করবে না পাকিস্তান, মন্তব্য পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের। ভারতের মিসাইল অ্যাটাকে ছিন্ন ভিন্ন একাধিক জঙ্গি ঘাঁটি, 3 বাহিনীর মিলিত আক্রমণে ত্রাহি রব পাকিস্তানে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেছে একের পর এক জঙ্গি ঘাঁটি। কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ডিটেল নেব সিজার। দেখো, এখন পর্যন্ত সেনা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, দুটো ক্ষেপণাস্ত্র, দুটো মিসাইল, সেই দুটো মিসাইল কিন্তু এই যে 9টা প্রিসাইজ অ্যাটাক, সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নিয়েছে। একটা হচ্ছে হ্যামার এবং দ্বিতীয়টা হচ্ছে স্ক্যাল্প। স্ক্যাল্পকে স্টর্ম শ্যাডো বলেও বলা হয়। একটি হচ্ছে মাঝারি পাল্লার, হ্যামার হচ্ছে মাঝারি পাল্লার বা আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, যেগুলো সাধারণত আমাদের তেজস যে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এবং রাফালের মতো এয়ারক্রাফট থেকে ছোড়া সম্ভব হয়, এবং সেটা 70 কিলোমিটার দূরত্ব অবধি প্রায় 125 থেকে 1000 কেজি পর্যন্ত যে পেলোড যেটাকে বলা হয়, অর্থাৎ বিস্ফোরক নিয়ে সেটা সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এবং অন্যটি হচ্ছে স্ক্যাল্প, যেটা এই স্ক্যাল্পও কিন্তু এটা 560 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র হিসেবে এটা লং রেঞ্জ বলা হয়। লং রেঞ্জ এই মিসাইল, সেটা কিন্তু 560 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারে, এবং এটা রাফালে এবং মিরাজের মতো সুখোয়ের মতো বিমান থেকেই সেটা ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই দুটো মিসাইলের পাশাপাশি নৌবাহিনীর যে সুইসাইড ড্রোন, অর্থাৎ যে ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু স্থির করে দিলে সেখানে গিয়ে নিজে বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ সেই ডিভাইসটা নিজে বিস্ফোরণ ঘটায় এবং সেই লক্ষ্যবস্তুকে আক্রমণ করে, লক্ষ্যবস্তুর ওপর ভেঙে পড়ে এবং বিস্ফোরণ ঘটিয়ে সেটাকে নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করে। এই 3টে ওয়েপেনকে ব্যবহার করেই এই 9টা প্রিসাইজ অ্যাটাকের ক্ষেত্রে সাফল্য মিলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভারতীয় সেনা সূত্রে। সঙ্গে থাকো সিজার, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ, নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রাম, আপনাদের আগেই সেই খবর আমরা জানিয়েছি, আরও একবার জানাচ্ছি যে একেবারে নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ, নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এলওসি সংলগ্ন যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রাম একেবারে খালি করে দেওয়ার নির্দেশ। তার কারণ যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন সেই নিরীহ গ্রামের মানুষজন গ্রামগুলোকে টার্গেট করছে পাক সেনা কোনো কিছু না করতে পেরে। অর্থাৎ এই মুহূর্তে এটা আরও একটা কাপুরুষের মতো হামলা। এই ছবিগুলো দেখে কর্নেল চৌধুরী আপনি কি বলবেন? মানে দেখুন, কিছু করার ক্ষমতা নেই, গ্রামগুলো নিরীহ মানুষ তাদেরকে টার্গেট করছে। দেখুন, লাইন অফ কন্ট্রোলে সিজফায়ার ভায়োলেশন এই বিগত 7-8 দিন ধরে হচ্ছে, এবং এই গ্রামের যে গরিব কৃষক, সেই বাড়িগুলোকে কিন্তু অ্যাটাক করে এরা। এগুলো প্রত্যেকটা লাইন অফ কন্ট্রোল একটা ইমাজিনারি লাইন,
সেই লাইনের কোনো কেউ মানে না, এবং তার দুপাশে মানে আমাদের লাইন অফ কন্ট্রোলের ভারতের দিকে নিশ্চিতভাবে ছোট ছোট অনেক গ্রাম এই কাশ্মীরে আছে, জম্মুতে আছে, তারপর সাম্বা সেক্টরের পর ইন্টারন্যাশনাল বর্ডার শুরু হচ্ছে, যেটা পাঞ্জাব হয়ে রাজস্থান অবধি যাচ্ছে। কিন্তু এই লাইন অফ কন্ট্রোলে যে সিজ ফায়ারের লঙ্ঘন বারবার হচ্ছে, সেখানে আর্টিলারি ফায়ার পাকিস্তানের তরফ থেকে 155 mm মানে 155 mm, যেটা আমাদের বোফোর্স, ওদের অন্য আর্টিলারি গান, সেখান থেকে কনস্ট্যান্ট আর্টিলারি ফায়ারিং হবে এবং ফিল্ড ফায়ারিংও হচ্ছে, মোটর ফায়ারিং হচ্ছে, এবং ইনফেন্ট্রি ওয়েপন্স যেগুলো ধরুন শোল্ডার ফায়ার মিসাইলস অথবা ইগলা যেগুলো আমরা ইউজ করি, ওদের তরফ থেকে র্যাড আছে, সেই এইগুলো যেগুলো ইউজ করছে সেগুলো এই সাধারণ নাগরিকদের বাড়ি, ভারতীয় নাগরিকদের বাড়িতে লক্ষ্য করে এগুলোকে অ্যাটাক করছে। এটা আমার মনে হয় মিসফরচুন আমাদের ভারতীয় সামরিক বাহিনীর প্রত্যাঘাত, যে এই প্রত্যাঘাত খুব শীঘ্রই পাকিস্তান পাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে জঙ্গি ঘাঁটিতে একেবারে নিখুঁত অপারেশন চালিয়েছে ভারত। গোয়েন্দা সূত্র বলছে জঙ্গি ঘাঁটির নির্ভুল তথ্য পেয়েছিল সেনা, যৌথ পরিকল্পনা করে ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী এবং স্থলবাহিনী। প্রিসিশন গাইডেড অ্যাকশনে জিপিএস ও লেজার টেকনোলজির মাধ্যমে জঙ্গি ঘাঁটি শনাক্ত করা হয় এবং তারপরেই হামলা কি কি উপায়ে হয়েছে তা তো আপনাদেরকে জানালাম। সিজার ডিটেল বলল কিভাবে শনাক্ত করা হয়েছিল। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দেখো, ইন্টেলিজেন্সের কাছ থেকে আগে থেকে কিন্তু কোঅর্ডিনেটস নিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ তা কিন্তু জিপিএস থেকে নেওয়া হয়। তারপরে জিপিএস এনাবেল্ড এই যে হ্যামার স্মার্ট বোম, তার সঙ্গে সঙ্গে যে সুইসাইড ড্রোন ইউজ করা হয়েছে, সবগুলোতে কিন্তু জিপিএস এনাবেল্ড করা ছিল এবং শেষ মুহূর্তে মিশন অ্যাবর্ট করারও কিন্তু অপশান ছিল। অর্থাৎ কোনোভাবেই কিন্তু যে টার্গেট এরিয়া, অর্থাৎ যে জঙ্গি ঘাঁটি, তার বাইরে যাতে মিসাইল না যায়, স্মার্ট বোম না যায়, তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা রাখা ছিল এবং সেভাবেই একেবারে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে এই অ্যাটাক করা হয়েছে। সাথে সাথে যে হ্যামার স্মার্ট বোম ব্যবহার করা হয়েছে, বাংকারের নিচে কেউ থাকলেও সেটা তাকে এফেক্ট করতে পারে, এমনই অত্যাধুনিক যন্ত্র ছিল। স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্সের কাছ থেকে পাওয়া তথ্য, স্যাটেলাইট এবং রেডার এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই অ্যাটাক করেছে ইন্ডিয়ান আর্মি, এবং পরিষ্কারভাবে যেটা বলা চলে যে যেভাবে নিখুঁতভাবে অ্যাটাক করা হয়েছে এবং পার্শ্বস্থ কোনো জায়গায় যাতে বিন্দুমাত্র এর এফেক্ট না হয়, তার জন্যই কিন্তু কোঅর্ডিনেটস চেক করে একবারে শেষ মুহূর্ত পর্যন্ত ড্রোনের মাধ্যমে, জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে কিন্তু এই অ্যাটাক হয়েছে। এবং স্বাভাবিকভাবে আমরা যেটা জানতে পারছি, এই যে স্ট্রম মিসাইল, তার সঙ্গে সঙ্গে হ্যামার এবং সুইসাইড ড্রোন, ক্যামিকাজে ড্রোন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাকে নিশ্চিত করা হয়েছিল যাতে অ্যাটাক শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হয়, এবং তার জন্য আগে থেকে কিন্তু ইন্টেলিজেন্স কাছ থেকে চলে এসেছিল কোঅর্ডিনেটস, এবং সেই কোঅর্ডিনেটসের ভিত্তিতে এই অ্যাটাক। শুভজিৎ, সঙ্গে থাকো সুমন। কর্নেল চৌধুরী, দেখুন এই যে প্রিসিশন গাইডেড অ্যাকশনের কথা বলা হচ্ছে, জিপিএস এবং লেজার টেকনোলজি এইগুলো যে ব্যবহার করা হয়েছে, এটা একটু মানে একেবারে নির্দিষ্ট জায়গায়, আশেপাশের জায়গা কোনোভাবে স্ক্যাল্প মিসাইল যেটা রাফায়েল সিজার বলল, এবং হ্যামার আমি যেটা বললাম হাইলি মডুলার মিউনিশন, এর দুটোর মধ্যেই একদম এক্সাক্ট জিপিএস লোকেটেড। জিপিএস মানে যেই জায়গাগুলো, আমাকে যদি একদম সহজ বাংলায় বোঝান, মানে কিভাবে ট্র্যাক করা হয়, মানে কিভাবে আমি দেখে সহজ বাংলায় এই যে কোটলি, গুলপুর, বার্নালা, মেহমুনা, মুরিদকে, ভাওয়ালপুর, এই প্রত্যেকটা জায়গায় যেখানে অ্যাটাক হয়েছে আমাদের একটা গ্রিড রেফারেন্স আছে ম্যাপের ওপর। মানে আমি যদি আরো সহজ বাংলায় বলি, যারা গ্রাম বাংলায় দেখছেন, আপনাদের বাড়ির অ্যাড্রেস, আপনাদের বাড়ির অ্যাড্রেসটা তো পোস্টাল অ্যাড্রেস হবে না, ওখানে একটা নাম্বার থাকে যেটা ম্যাপ থেকে, স্যাটেলাইট থেকে আমরা নিতে পারি। কারণ এই গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস, এটা একটা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে করা হয়, এবং এরা ম্যাপের যে গ্রিড রেফারেন্স থাকে, আপনার বাড়ির অ্যাড্রেস, সেটা একটা অন্য একটা কোড থাকে, 8 ফিগার হয়, 13 ফিগার হয়, সেই গ্রিড রেফারেন্সটা এটার মধ্যে আমরা ঢুকিয়ে দিই। ধরুন ভাওয়ালপুরে যেটা আমরা সকাল থেকে দেখছি, এই জৈশে মোহাম্মদের যে ডেরা, এই জঙ্গির ডেরা, সেটাকে গুড়িয়ে দেওয়া হলো, তার যে গ্রিড রেফারেন্স সেটা ওই জিপিএস এর মধ্যে থাকে। এবং যখন রাফাল ঢুকছে, পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল আমাদের এখান থেকে ঢুকে ওই জায়গা, আমাদের হয়তো যেহেতু এটার 200 থেকে 250-300 কিলোমিটারের রেঞ্জ, এটা হয়তো লাইন অফ কন্ট্রোল ক্রসও করেনি, সেটা আমরা জানি না, সেটা আমাদের জানাবে ভারতীয় সামরিক বাহিনী যখন কনফারেন্স করবে। এই জায়গাটা যখন স্ক্যাল্প অথবা হ্যামার মিসাইল ফ্রম এয়ার টু গ্রাউন্ড, মানে
বায়ু থেকে যখন স্থলে ওই জায়গাটায় ছাড়বে রাফাল, ঠিক ওই বাড়িটা গিয়ে ধ্বংস করে দেবে, অন্য আশেপাশে যাবে না। কারণ যে জায়গাটা ফিট করেছে জিপিএসে সেই বাড়ি, ধরুন আপনার বাড়ির অ্যাড্রেস ছেড়ে পাশের বাড়ি বাঁদিক অথবা ডান দিক যাবে না, ওই বাড়িতে এসে হিট করবে। এইটা হচ্ছে স্ক্যালপ অবলিক হ্যামার, জিপিএস এনেবলড। আচ্ছা, অনেকটা আমরা সেই উড়ি সিনেমায় দেখেছিলাম, সেটা যদি আরো সহজ করে বলি সেই রকম ভাবে অনেকটা তাই, যাতে আমরা একদম পিন পয়েন্ট টার্গেট করতে পারি, পিন পয়েন্ট টার্গেট। কারণ আমরা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে হয়তো সাধারণ নাগরিক পাকিস্তানের তাদের একটা অঘটন ঘটতে পারতো, যেটা পাকিস্তান এখন আমাদের করছে। সেটা সেনার কোনোদিন টার্গেট আমরা শুধু যারা এই জঙ্গি সংগঠন, জঙ্গি নাশকতার যারা প্ল্যান করে এবং ভারতবর্ষকে আঘাত করে আসছে বিগত 30 বছর, সেই জঙ্গি সংগঠনগুলোকে গুঁড়ি দেওয়ার জন্য প্ল্যান ছিল এবং ভারত সেটা করে দেখিয়েছে। এই জায়গাগুলো সম্পর্কে আরেকবার যদি একটু বলেন। এই ভাওয়ালপুর হচ্ছে জৈশে মোহাম্মদ, এই মাসুদ আজাদের ডেরা, এখান থেকে নাশকতা ছক কিভাবে প্ল্যানিং করবে, এই জায়গাগুলো আরেকবার যদি আমরা একটু দর্শকদের বলে দিই। কোটলি, গুলপুর, বারনালা, মেহমুনা, মুরিদকে, ভাওয়ালপুর নিয়ে আপনি কথা বলছেন, সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে একদম। ভাওয়ালপুর জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার এবং মুরিদকে এই জায়গাটা হচ্ছে আমাদের লস্করে তৈবার হেডকোয়ার্টার, এই লেখাই আছে লস্করের জঙ্গি ঘাঁটি। এই সাম্বা থেকে ঠিক মাত্র 30 কিলোমিটার, আর এইটা হচ্ছে প্রায় 100 কিলোমিটার ভাওয়ালপুর। এই দুটোই কিন্তু পাকিস্তানে, পাক অধিকৃত কাশ্মীরে নয়। তো পাকিস্তানে যেখানে আমাদের ভাঙার কথা, আমরা পাকিস্তানের সাধারণ নাগরিকের বিরুদ্ধে নই, আমরা বিরুদ্ধে হচ্ছে যারা জঙ্গি সংগঠন এবং যারা নাশকতা করে বিশ্বে নাশকতা ছড়ায়, জঙ্গির কার্যকলাপ ছড়ায়, সেই জায়গাগুলো আমরা ভারতীয় সামরিক বাহিনী, বায়ুসেনা অ্যাটাক করেছে। বাকিগুলো হচ্ছে যেখানে তৈরি করা হয়, যেখানে জেহাদিদের তৈরি করা হয় জঙ্গি হিসেবে, 6টা স্টেজ থাকে, সেই 6টা স্টেজ পাস হওয়ার পর ওরা, যেমন গ্র্যাজুয়েশন হয়, যারা দেখছেন ক্লাস 10, 11, 12 থেকে গ্র্যাজুয়েশন, সেমনি জঙ্গিদের যখন ফ্রেশ তুলে আনা হয় এই খারিজা মাদ্রাসার থেকে, তাদের একটা 6 স্টেজেস ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং লঞ্চ প্যাড হলো কোটলি, গুলপুর, বারনালা, মেহমুনা, মুরিদকে, এগুলো প্রত্যেকটাই পাক অধিকৃত কাশ্মীরে। এদের ওখানে ট্রেনিং দিয়ে ভারতের মধ্যে পাঠানো হয় এবং আমরা জানি 41খানা লঞ্চ প্যাড আমাদের কাছে সেই গ্রিড রেফারেন্স ছিল। এবং যখন পাকিস্তান বুঝতে পারে যে এই লঞ্চ প্যাডগুলোকে উড়িয়ে দেবে, কারণ ইনফরমেশন ওদের কাছেও আসে, তখন এই জঙ্গিগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় পাকিস্তানে ওদের যে পোস্ট ইন্টারন্যাশনাল বর্ডারে আজকেও হয়তো আছে, সেখানে 5 জন, 6 জন, 10 জন করে ঢুকিয়ে দেওয়া হয়, তাদের লুকিয়ে। কিন্তু কতজনকে লোকাবে, কতজনকে? তাই এই যে লঞ্চ প্যাড, এই যে ট্রেনিং ক্যাম্প, অথবা যে এই কর্নেল চৌধুরী, একটু আপনাকে থামিয়ে, আপনি বললেন না কতজনকে ঢোকাবে, এখান থেকেই প্রশ্ন। বিগত 12-13 দিন ধরে আমরা দেখছিলাম পাকিস্তানের সেনা ওপার থেকে গুলি চালাচ্ছে, সিজ ফায়ার, এইটা কি উদ্দেশ্যে করা হয়? মানে আমি জঙ্গিদেরকে নিয়ে আসবো, ট্রেনিং সেন্টার থেকে লঞ্চ প্যাডে রাখবো, তারপরে সেনাকে একদিকে ব্যস্ত রেখে দেশে ঢুকিয়ে দেবো? দেখুন, এই যে যখন লাইন অফ কন্ট্রোলে খুব বেশি সিজ ফায়ার লঙ্ঘন হয়, ফায়ারিং করে, এটা খুব পরিষ্কার। এই ফায়ারিংয়ের মধ্যে দিয়ে গা ঢাকা দিয়ে, কারণ পার্বত্য এলাকা, জঙ্গল, নদ নদী, এর মধ্যে দিয়ে ঢুকিয়ে এই কয়েকজন, 10 জন, 12 জন ছোট ছোট গ্রুপ করে তারা ভারতের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, যারা কাশ্মীরে এসে নাশকতার ছক করে এবং নাশকতা করে, যেটা আমরা পেহেলগাঁওয়ে দেখেছি। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স হবে।